আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি আফসানা সুরাইয়া এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটার 12,76,95,183 জন। এর মধ্যে 6,48,14,907 জন পুরুষ ভোটার এবং 6,28,79,042 জন নারী ভোটার। বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই তথ্য জানান সিনিয়র সচিব আখতার আহমেদ। বলেন, এবার পুরুষ ভোটার বৃদ্ধির হার 2.29% ও নারী ভোটার বৃদ্ধির হার 4.16%। এ সময় জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে নিবন্ধন দিয়ে গেজেট প্রকাশ হয়েছে বলে জানান তিনি। তবে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পর আম জনগণ পার্টির বিষয়ে কিছু আপত্তি এসেছে। আপত্তি পর্যালোচনা করে দলটির নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও উল্লেখ করেন ইসি সচিব। 12,76,95,183 এই তারিখ পরিবর্তনের কারণে দ্যাট ইজ আমরা যে 2রা মার্চ থেকে যে ফাইনাল করেছিলাম তার থেকে আপনার অ্যাজ অন টুডে যেটা করা হয়েছে এইটা হচ্ছে আমাদের বৃদ্ধির হার, পুরুষ ভোটারদের বৃদ্ধির হার হচ্ছে 2.29% আর মহিলা ভোটারদের বৃদ্ধির হার হচ্ছে 4.16%। আসন্ন নির্বাচনে স্পর্শকাতর কেন্দ্রের জন্য বডি ক্যামেরা ক্রয় করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তবে আগে 40,000 বডি ক্যামেরার কথা বলা হলেও এখন সেটা কমিয়ে আনা হবে। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে কথা বলেন অর্থ উপদেষ্টা। এছাড়া নির্বাচনের আগে আনসার বাহিনীর জন্য 17,000 শটগান কেনার কথা জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন বিলাল হোসেন। ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের সুবিধায় পুলিশের জন্য কেনার কথা ছিল 40,000 বডি অন ক্যামেরা। তবে এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার। 40,000 বডি ক্যামেরা ক্রয় করার কথা থাকলেও সে সংখ্যা কমিয়ে শুধুমাত্র গুরুত্বপূর্ণ কেন্দ্রের জন্য কেনা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়, সেটা বডি ক্যামটা আসবে। হয়তো এখন ওরা একটু র্যাশনাল হিসেবে আসবে বডি ক্যামেরা, খুব অ্যাম্বিশাস ওয়েতে বডি ক্যামেরা, যে শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে আনসার বাহিনীর জন্য 17,000 শটগান কেনা হবে। প্রায় 17,000 শটগান কিনতে হবে আনসার ভিটিপির জন্য। মানে এটা অনেক পুরনো হয়ে গেছিল এবং যেই আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয়ী মূল্যে এটা এসে হচ্ছে, ওটা আমরা অ্যাপ্রুভ করেছি। এদিকে রমজানের নিত্য প্রয়োজনীয় বাজার নিয়ন্ত্রণে রাখতে চাল, গম আমদানির কথাও জানান তিনি। রোজার আগেই সে চাল, গম এগুলো আনছে আর বাকিগুলো ক্রমাগত করছে। আর আপনারা জানেন অলরেডি তো এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে তো একটু লিবারেল হয়েছে। আমরা বলছি যেটা গতবার যেটা আমরা ডিসিশন নিয়েছিলাম এইবার এটা কন্টিনিউ করব। এছাড়াও অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিশীলতা আনতে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগ আইএমএফ সন্তুষ্টি প্রকাশ করছে বলে জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। সংখ্যাটা কমবে, আমি কত কমবে। বিলাল হোসেন, আরটিভি, ঢাকা। প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। রাজধানী সহ দেশের বেশ কয়েকটি জেলায় প্রার্থী পরিবর্তনের দাবিতে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। দলটির নেতারা বলছেন, বিরোধ মেটাতে উদ্যোগ নিয়েছেন তারা। এমনকি পর্যালোচনা করে কিছু আসনে প্রার্থী পরিবর্তন করা হতে পারে বলেও জানান কেন্দ্রীয় নেতারা। দলীয় সিদ্ধান্তের ওপর আস্থা রাখার আহ্বান নীতি নির্ধারকদের। রুদ্র রফিকের রিপোর্ট। চলতি মাসের 3 তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের 237 প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। প্রার্থী তালিকা প্রকাশের পর দেশে নির্বাচনী হাওয়া শুরু হলেও বেশ কিছু আসনে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরোধ দেখা দেয়। দিন যতই যাচ্ছে এই দলীয় অন্তর্কোন্দল আরও প্রকাশ্যে আসছে। ঢাকা 12 আসনে অত্যন্ত জনপ্রিয় নেতা আনোয়ার ভাই, আমরা চাই আনোয়ার ভাইকে পুনর্মূল্যায়ন করা হোক। ওনার একটা ভোট ব্যাংক আছে, সম্পূর্ণভাবে ওনাকে যথাযথ মূল্যায়ন আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আশা করছি। প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী বাতিলের দাবিতে রাজধানী ঢাকাসহ বেশ কিছু জেলায় মিছিল, সমাবেশ, মানববন্ধন, সড়ক অবরোধ কিংবা বিক্ষোভের মতো কর্মসূচি পালন করা হচ্ছে। কিছু জায়গায় সংঘাতেও জড়িয়েছেন নেতাকর্মীরা। 2018 সালে দল আমাকে মনোনয়ন দেয়, সেই দুঃসময়েও বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চতম ভোট পেয়েছিলাম। সবচেয়ে বড় কথা, দলের দুঃসময় আমাদের বাবার এবং আমারও অবদান দল অবশ্যই বিবেচনা করবে এবং বিবেচনা করে এই আসনটি পুনর্বিবেচনা করবে। আমি এখনো আশাবাদী। দলের নীতি নির্ধারকরা বলছেন, অভ্যন্তরীণ বিরোধ মেটাতে কাজ করছেন তারা। 237টার মধ্যে
5-7টি আসনে কিছুটা মনক্ষুণ্ণ হতেই পারে, অতীতের তুলনায় এই সংখ্যা অনেক কম। 2-1টি ক্ষেত্রে যদিও অ্যানোমালি থাকে সেটি আবার আমরা বসে মনোনয়ন বোর্ড নতুনভাবে চিন্তা ভাবনা করবে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান আবার পুনর্বিবেচনা করবেন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সহিংসতা করায় ইতোমধ্যে বেশ কয়েকজনকে বহিষ্কার করেছে বিএনপি। ব্যক্তি স্বার্থকে উপেক্ষা করে দলীয় স্বার্থকে বড় করে দেখার আহ্বান এই বিএনপি নেতার। প্রত্যেকের মধ্যে তো একটা আশা আছে যে সে একটা পার্লামেন্টের মেম্বার হবে, কিন্তু প্রত্যেকটা শৃঙ্খলতা মানতে হবে। দলের সর্বোচ্চ বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, সে তার বাইরে যাওয়ার তো কারো ক্ষমতা নেই। যারা সত্যিকার আন্দোলন সংগ্রাম করে দলের জন্য স্যাক্রিফাইস করছে তারা এগুলো করবে না। সব সংকট মোকাবেলা করে সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা বিএনপি নেতাদের। জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করে আছে সেই নির্বাচনের জন্য। রুদ্র রফিক, RTV, ঢাকা। শেখ হাসিনা সহ অন্য আসামিদের এখনই দেশে ফিরিয়ে আনা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন ইন্টারপোল সহ আন্তর্জাতিক সহযোগিতা, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে হাসিনার রায় ইস্যুতে বাড়তে পারে রাজনৈতিক অস্থিরতা, আগামী জাতীয় নির্বাচনেও পড়বে তার প্রভাব। তাই রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার তাগিদ তাদের। সর্দার রাজীবের প্রতিবেদনে বিস্তারিত। 24 জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. সোমবার রায় ঘোষণার পর রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল করে ছাত্র জনতা। এ সময় আসামিদের ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের দাবি জানান তারা। ভারতের সাথে বাংলাদেশের যে বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে এনে ফাঁসির রায় কার্যকর করা হোক। সেই আনন্দটা আমরা সেই দিনই করতে পারবো যেদিন এই রায়টা বাস্তবায়িত হবে। রায় হয়েছে এবং এটা যদি কার্যকর হয় আমরা আরো বেশি খুশি হব। শেখ হাসিনা সহ পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে প্রয়োজন হবে রাজনৈতিক তৎপরতার পাশাপাশি আন্তর্জাতিক রাজনৈতিক সদিচ্ছা, বলছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে যদি তাকে আনানোর চেষ্টা করা যায়, সেই চেষ্টাটা অব্যাহত রাখা উচিত। এট দি সেম টাইম বাইলেটারালি কূটনৈতিকভাবে ভারতের কাছে আমাদের চিঠি লেখা যেতে পারে, তাদের কাছে চাওয়া যেতে পারে। এদিকে এ রায়কে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা বাড়ার শঙ্কা করে এই রাষ্ট্রবিজ্ঞানী বলছেন, আগামী নির্বাচনকে নির্বিঘ্ন করতে সরকারকে কঠোর হতে হবে। গুরুত্বপূর্ণ এখানে যে এই রায়কে কেন্দ্র করে আমরা যে আগামীতে যে নির্বাচনের কথা বলছি, আমরা যে ফেব্রুয়ারি মাসে আমাদের যে জাতীয় নির্বাচন হবে এবং এই নির্বাচন দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে নির্বাচনের মধ্য দিয়ে জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে চার্টার তৈরি করা হয়েছে, সনদ তৈরি করা হয়েছে এবং আগামীর বাংলাদেশকে যেভাবে নির্মাণ করার কথা বা চিন্তা করা হচ্ছে, তো সেই নির্বাচনের জায়গাটিতে যেন কোনো ধরনের বাধা তৈরি না হয়। 2024 সালের 5 আগস্ট পতনের পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা সহ নিষিদ্ধ আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী। সর্দার রাজীব, RTV, ঢাকা। 30 দিনের মধ্যে সশরীরে হাজির হয়ে আপিল না করলে মৃত্যুদণ্ডই ভোগ করতে হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। সেক্ষেত্রে একমাত্র পথ খোলা থাকবে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার প্রার্থনা। এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলে সাজার পরোয়ানা পাঠানো হবে বলে জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর। অবশ্য ভারতের সদিচ্ছা ছাড়া তাকে আনা সম্ভব নয় বলে মনে করেন ব্যারিস্টার ওমর ফারুক। GM মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ক্ষমতায় টিকে থাকতে 24 জুলাই আগস্টে প্রায় 1,500 মানুষকে হত্যা করে তৎকালীন ক্ষমতাসীনরা। আহত হয় 20,000-এর বেশি। এ হত্যাযজ্ঞের সর্বোচ্চ নির্দেশদাতা হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী সাবেক IGP আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। With only one sentence, that is sentence of death. ট্রাইব্যুনালের আইনে সাজা থেকে বাঁচতে তারা আপিল করতে 30 দিন সময় পাবেন বলে জানালেন প্রসিকিউটর গাজী MH তামিম। ওনাদের এখন যত চাওয়া সেটা আগামী 30 দিনের মধ্যে অ্যাপিলেট ডিভিশনে
সেখানে গিয়ে ওনারা অ্যাপিল ফাইল করতে পারবেন, অ্যাপিল ফাইলিং অবস্থায় জামিন চাইতে পারবেন। আপিলের সময় পার হয়ে গেলে শুধু রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার সুযোগই থাকবে বলে জানান ব্যারিস্টার ওমর ফারুক। পরবর্তীতে উনি একটা সুযোগ আছে মার্সি প্রেসিডেন্টের, এই ক্ষেত্রে অনেক দূর হবে, কারণ মার্সি 49 আর্টিকেলটা এখন অ্যামেন্ডমেন্ট হচ্ছে, ওখানে বলা আছে প্রেসিডেন্ট যাকে তাকে ক্ষমা করতে পারবে না। দণ্ডিত পলাতকদের দেশে আনতে এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে সাজার পরোয়ানা পাঠানোর উদ্যোগ নিয়েছে প্রসিকিউশন। গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। এটা আমরা করব এবং এটার কাজ অলরেডি আমরা শুরু করেছি। তবে ভারত সরকার না চাইলে তাদের ফিরিয়ে আনা সম্ভব নয় বলে মনে করেন এ আইনজীবী। ইন্টারপোলের ইটসেলফ হাত পা নাই বা কিছু নাই যে একজনকে ধরে নিয়ে আসবে। ইন্ডিয়ার সাথে কূটনীতিক দেন দরবার করে প্রেশার ক্রিয়েট করে যদি না আনা যায় তাহলে অন্য কোনো প্রক্রিয়া খুব দুরূহ হবে। এদিকে রায় ঘোষণার পর অনলাইনে শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তাকে দেশে এসে আপিল করার আহ্বান জানান প্রসিকিউটর তামিম। জিএম মাহমুদ, RTV, ঢাকা। পলাতক শেখ হাসিনা সহ দণ্ডিত আসামিদের বক্তব্য বিবৃতি প্রচার না করার ব্যাপারে কঠোরভাবে সতর্ক করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বিবৃতি পোস্ট করা হয়। পোস্টে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি বরাত দিয়ে দণ্ডিত আসামিদের বক্তব্য বা বিবৃতি প্রচারে উদ্বেগ জানিয়ে সতর্ক করা হয়েছে। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন ডিজিটাল ও ইলেকট্রনিক মাধ্যমে পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিদের মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য প্রচার করা হচ্ছে, যা সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশের সার্বিক নিরাপত্তা ও জনশৃঙ্খলা ক্ষুণ্ণ করছে। যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। সংগঠনটির শীর্ষ নেতাদের অভিযোগ, নির্বাচন বানচালের ষড়যন্ত্র অংশ হিসেবেই এই হত্যাকাণ্ড। অন্তর্বর্তী সরকারের দুর্বলতার কারণেই দেশে মবক্রেসি চলছে জানিয়ে কিবরিয়া হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি তাদের। রুদ্র রফিকের রিপোর্ট। পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়ার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদলের এই মিছিল। দীর্ঘদিনের রাজপথের সহযোদ্ধাকে হারিয়ে ক্ষুব্ধ সহকর্মীরা। এর আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে অভিযোগ করেন। যে হত্যাকাণ্ডটি পুরোপুরি পরিকল্পিত ছিল। নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য যারা ষড়যন্ত্র করছে, যারা গোলাম কিবরিয়াকে হত্যা করেছে, অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এই হত্যাকারীদেরকে যাতে কোনো রকমের ছাড় দেওয়া না হয় তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। যুবদল নেতাদের অভিযোগ, নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। এই হত্যাকাণ্ড কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, অনেক ধরনের কৌশলী এবং কুশীলবরা কাজ করছে যাতে বাংলাদেশে নির্বাচন না হয়। এই মবক্রেসির মাধ্যমে বাংলাদেশকে অশান্ত করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার একটি প্রক্রিয়া কোনো মহল থেকে উস্কে দেওয়া হচ্ছে। অন্যদিকে নিহত গোলাম কিবরিয়ার পরিবারকে সমবেদনা জানান বিএনপি নেতা আমিনুল হক। এ সময় তিনি দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। যারা এটার সাথে জড়িত আছে তাদেরকে যাতে দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে অ্যারেস্ট করে যাতে তাদের বিচার কার্য সম্পন্ন করা হয়, কারণ আমরা এই ধরনের হত্যাকাণ্ড আর কখনো দেখতে চাই না। সোমবার সন্ধ্যায় মিরপুরে একটি দোকানে ঢুকে গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। রুদ্র রফিক, RTV, ঢাকা। রাজধানীতে গত 10 মাসে বিভিন্ন কারণে 198টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ তথ্য দেন ডিএমপির উপকমিশনার তালিবুর রহমান। সর্বশেষ কিবরিয়া হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, পূর্বশত্রুতা অথবা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুন হয়ে থাকতে পারে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান। সাদিয়া কানিজার রিপোর্টে দেখুন বিস্তারিত। মাস্ক ও হেলমেটধারী 3 ব্যক্তি সোমবার রাতে রাজধানীর পল্লবীর একটি হার্ডওয়্যারের দোকানে ঢুকে গুলি করে হত্যা করে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে। হত্যাকারীরা তার মাথা, বুক ও পিঠে 7 রাউন্ড গুলি করে। 7-8 বছর আগে ওকে একবার একটা কি দ্বন্দ্বের কারণে একটা ওকে এরকম অতর্কিতভাবে গুলি করছিল, আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন। সুরতহাল রিপোর্টে শরীরে বেশ কয়েকটি গুলির চিহ্ন পাওয়ার তথ্য এসেছে। 2014 সালেও একবার হত্যা চেষ্টার শিকার হন কিবরিয়া।
ময়নাতদন্ত শেষে মরদেহ নিজ বাড়িতে নেয়ার পর স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে আসে শোকের ছায়া। দোষীদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পরিবারের সদস্যরা। আমরা জানি না এই পর্যন্ত, কিন্তু অনেক বছর আগে ওর ঘরের ওয়ানকে নিজের বাড়ি দিয়া আজকে 15 কত বছর ওরা ওইখানেও গুলি করতে আসছিল। দ্রুততম সময়ে প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। পেছনে প্রকৃত কারণ কি সেটা জানার চেষ্টা আমরা করছি। ইতিমধ্যে এই ঘটনায় একজন আটক হয়েছে, যদিও এখনো মামলা রুজু হয় নাই। আমরা সম্ভাব্য সব বিষয়গুলো খতিয়ে দেখছি এবং আশা করি পূর্ববর্তী সময়ে যেসব ঘটনা আমরা যেভাবে রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। এর আগে চলতি মাসের শুরুতে সূত্রাপুরে জনসম্মুখে গুলি করে হত্যা করা হয় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে। নির্বাচনের আগে পরপর এমন ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে মানুষের মধ্যে। গত 10 মাসে কেবল রাজধানীতেই খুন হয়েছে 198 জন। পুলিশের মতে এসব বিচ্ছিন্ন ঘটনা। এই ঘটনাগুলোর সাথে নির্বাচনের কোনো সম্পৃক্ততা আছে বলে আমি মনে করি না, আমরা মনে করি না। ঢাকা মহানগরীর গত 10 বছরের অপরাধ তথ্য যদি আপনি পর্যালোচনা করলেন, এই সংখ্যাগুলো কিন্তু ওরকম উদ্বেগজনক কোনো কিছু নয়। নির্বাচনে এসব ঘটনা প্রভাব ফেলবে না মন্তব্য করে পুলিশের এ কর্মকর্তা বলেন, অপরাধ ঠেকাতে সবসময়ই সজাগ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। এবার ভারত বাংলাদেশ ফুটবল ম্যাচের খবর। 22 বছরের আক্ষেপ ঘোচানোর সুযোগ আরও একবার জামালদের সামনে। মতিউর মুন্না, কাঞ্চন, রজনীদের পরের প্রজন্ম যা পারেনি তাই করে দেখানোর সুযোগ এখন টিম বাংলাদেশের। AFC এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে ছিটকে গেলেও এই ম্যাচটা দু দলের জন্য মর্যাদার। কিছুক্ষণ পর জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে দর্শকদের মধ্যে আছে দারুণ উন্মাদনা। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। ভালো, বাট as a Bangladesh fan we should have the confidence to beat them. ইনশাআল্লাহ আজকে আমরা জিতবো, যেহেতু আমাদের হামজা চৌধুরী আছে, জায়ান আছে, ইনশাআল্লাহ আমরা ভালো কিছুই করব। আশা করি আমরা ইনশাআল্লাহ 3-0 গোলে জয়লাভ করব। ক্রিকেটের জন্য কোনো আফসোস নাই, 2000 টাকা নিছে, কিন্তু এই সিন্ডিকেটটা বন্ধ করা দরকার। ভারত ম্যাচটা যেন মর্যাদার লড়াই। স্টেডিয়ামে প্রবেশের আগে এভাবেই নিজেদের প্রত্যাশার কথা বলে যাচ্ছিলেন আগত সমর্থকরা। এর আগে 22 বছরের আক্ষেপের গল্প হয়েছে অনেকবার। 2003 সালের পর বাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রীদের ভারতের বিপক্ষে জয়হীন বাংলাদেশ। সব মিলিয়ে 29 বারের মুখোমুখি দেখায় ভারতের জয় 13 ম্যাচে। বিপরীতে 3টি ম্যাচ জিতেছে বাংলাদেশ, 2 দলের ড্র 13 ম্যাচ। বেঙ্গল টাইগারদের জয়টা সবশেষ এসেছে 22 বছর আগে 2003 সালের 18 জানুয়ারি এই স্টেডিয়ামে সাফ ফুটবলের সেমিফাইনালে। হ্যাঁ, অবশ্যই আমরা আত্মবিশ্বাসী যে আমরা জিততে পারবো। দল দিন দিন ভালো করছে। আমরা এখন বড় দলগুলোর সাথেও আধিপত্য বিস্তার করে খেলতে পারছি, তাই জয় আসবেই। জামাল ভুঁইয়াও দিচ্ছেন হুঙ্কার, বলছেন এটা ভিন্ন এক বাংলাদেশ দল। এখন যে অবস্থা ইন্ডিয়া আছে, ইটস নট দ্য বেস্ট, সো এইখানে আমরা ক্যাপিটালাইজ করতে পারি। সো দে আর নট ইন দ্য বেস্ট মোমেন্ট, সো আই থিঙ্ক এটা আমার জন্য পজিটিভ। বাংলাদেশের শক্তিমত্তা মানছে ভারত, তবে জয় চোখ দলটার। হ্যাঁ, অবশ্যই চাপ আছে। সবাই এই ম্যাচের গুরুত্ব জানে। খেলোয়াড়দের তাদের দায়িত্ব নিতে হবে। ইতিবাচক ফলাফল পেতে হলে সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা জাতীয় স্টেডিয়ামে আছেন সহকর্মী আতিকুল ইসলাম শাকিল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাকিল, এই যে দীর্ঘ 22 বছর ধরে ভারতের বিপক্ষে জয় বঞ্চিত বাংলাদেশ, তো আজকের ম্যাচকে ঘিরে দর্শকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? যে ম্যাচটি এটি কিন্তু আসলে গত 22 বছরে বাংলাদেশ যেভাবে খেলেছে বা যেই দলে খেলেছে, আজকের ম্যাচের টিম কম্বিনেশন কিন্তু আসলে আমূল বদলে গেছে। আপনারা জানেন আসার পরে বাংলাদেশের ফুটবল কিন্তু একেবারে বদলে গেছে এবং সেই জায়গা থেকে দর্শকরা প্রত্যাশা করছেন যে আসলে যে জয় খরাটা আজকে অবশ্যই সেটি ঘুচবে এবং আজকেও ভালো খেলবেন এবং যারা সহযোদ্ধা আছেন তারাও ভালো খেলবেন এবং ভারতকে আসলে বড় ব্যবধানে হারাতে চান। আজকে যেসব দর্শক
নিয়ে কিন্তু হামজা, সুমিত সোম, জামাল ভুঁইয়া সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে ভারতে গিয়ে তারা ড্র করে এসেছেন, তাদেরকে ঘরের মাটিতে হারাতে চান এবং প্লেয়ারদের মধ্যেও একটি বদ্ধপরিকর মানসিকতা লক্ষ্য করা গেছে। এবং তারা কিন্তু সংবাদ সম্মেলনে তেমনটি বলেছেন যে এই ম্যাচটি তারা জয় চান এবং সংবাদ সম্মেলনের আগেও তারা যতবার কথা বলেছেন তারা কিন্তু বলেছেন যে ভারতকে হারানোই তারা অপেক্ষা করে আছেন এবং সেই ভারতই কিন্তু আসলে তাদের এবং দর্শকরাও কিন্তু তেমনটি আশা করছেন যে আজকের ম্যাচে ভারতকে অবশ্যই বাংলাদেশ হারাতে পারবে এবং সেইখানে ভালো একটি পারফর্ম করবে বাংলাদেশের হামজা দেওয়ান চৌধুরী এবং তার সাথে সুমিত সোম। তবে যেই কথাটি না বললেই নয়, আজকের একাদশেও কিন্তু প্রথম একাদশে কিন্তু অধিনায়ক জামাল ভুঁইয়ার স্থান হয়নি, যেটি আসলে প্রত্যেকটা ম্যাচে দেখা যায়। জামাল ভুঁইয়া যেই ম্যাচে খেলেছে হামজা দেওয়ান চৌধুরীর সাথে, ইভেন গত ম্যাচেও সুন্দর জামাল ভুঁইয়ার ক্রস থেকে কিন্তু হামজা দারুণ একটি গোল করেছেন এবং এর আগেও আমরা দেখেছি জামাল ভুঁইয়া খেলেছিলেন, সেই ম্যাচে কিন্তু হামজাকে দারুণ একটি ক্রস দিয়েছিলেন। যেই বিষয়টি আসলে দর্শকরাও আশা করেছিলেন যে এই ম্যাচে শুরুর একাদশ থেকে যেন জামাল ভুঁইয়াকে রাখা হয়, যেই সাপোর্টটা তিনি দিতে পারবেন, অন্যদের সাথে সেভাবে হয়তো বা সিঙ্ক হচ্ছে না যেটি জামাল ভুঁইয়া করতে পারেন। ধন্যবাদ আপনাকে। দুর্নীতির অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের ১,৩৬০ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুদক। সংস্থাটির আবেদনে ৩ ধাপে দেশে বিদেশে এসব সম্পদ জব্দের আদেশ দেন আদালত। এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে চলতি বছরের ফেব্রুয়ারিতে ৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে সংস্থাটি। এদিন বীমা উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে ১৪.৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। এছাড়া এনবিআর সদস্য এম বদিউল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের ৬.৫ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। নজরুল ইসলাম মজুমদার, সাবেক চেয়ারম্যান নাসা গ্রুপ এবং সাবেক চেয়ারম্যান এক্সিম ব্যাংক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংক, তার বিরুদ্ধে রুজুকৃত মামলায় তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তার স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক ও ফ্রিজ করার আদেশ জারি হয়েছে। চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা সংগ্রহ করে অবৈধ পথে অর্জিত ৬৭৮ কোটি টাকা মানি লন্ডারিংয়ের প্রাথমিক সত্যতা পাওয়ায় ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে মামলা দায়ের করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করে বলা হয়, গত 2024 সালের 29 সেপ্টেম্বর সিআইডি ঢাকার ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের আর্থিক লেনদেন পর্যালোচনা করে অনুসন্ধান শুরু করে। প্রাথমিক তথ্য প্রমাণে দিলীপ কুমার আগারওয়ালা ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের স্বত্বাধিকারী হিসেবে দীর্ঘদিন ধরে দেশে বিদেশে স্বর্ণ ও হীরা ব্যবসা পরিচালনার আড়ালে অর্থ পাচার ও চোরা কারবারি করে আসছিলেন বলেও উঠে আসে। রাজধানী ঢাকায় অবৈধভাবে লাগানো ব্যানার, ফেস্টুন ও পোস্টার আগামী 7 দিনের মধ্যে অপসারণের নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি আওতাধীন এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অবৈধভাবে ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং বাড়ি বা ভবনের ছাদে বা দেয়ালে বিজ্ঞাপনী, নাম ফলক, সাইনবোর্ড, এলইডি বিলবোর্ড ইত্যাদি স্থাপন করায় এ নির্দেশনা দেওয়া হয়। মঙ্গলবার এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ডিএনসিসি। তা না হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জরিমানা ও অন্যান্য আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় গণবিজ্ঞপ্তিতে। রাজধানীর শ্যামপুর ভাঙারি বাড়ি থেকে 3টি বিদেশি পিস্তল, 60 রাউন্ড গুলি ও মাদকসহ 3 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আসামিরা মাদকের পাইকারি ব্যবসায়ী। তাদের আস্তানা থেকে 800 পিস ইয়াবা, 8 কেজি গাঁজা উদ্ধার করা হয়। সকালে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির রমনা জোনের ডিসি মোহাম্মদ আমির খসরু। বলেন, মাদক ব্যবসার সাম্রাজ্য টিকিয়ে রাখতে অস্ত্র ব্যবহার করে আসামিরা। এসব অস্ত্র বিভিন্ন অপরাধ সংগঠিত করতে ব্যবহার হচ্ছে, এমনকি ভাড়াও দেয়া হয়। আমরা গতকাল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করি। আমার এডিসি এবং এসির নেতৃত্বে যৌথ দুটি দল যৌথভাবে অভিযান পরিচালনা করে এবং এই মাদকের যে স্পট আছে, যেটাকে তারা আড়ত বলে থাকে, সেই স্থল থেকে আমরা জাহাঙ্গীর আলম টিটু, আব্দুর রাজ্জাক শানু এবং মামুন নামে 3 জন মাদক কারবারি এবং সন্ত্রাসীকে 3টি অস্ত্র সহ, বিদেশি পিস্তল সহ আমরা
গ্রেপ্তার করতে সক্ষম হয়। 13 গ্রেডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল 11তম গ্রেডে করতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন পোদ্দার। তিনি বলেন, প্রাথমিক শিক্ষকদের সংগঠনগুলোর মধ্যে 9টি সংগঠন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সন্তুষ্ট হয়েছে। সচিবালয়ের সাংবাদিকদের কথা বলেন, গানের শিক্ষক নিয়োগে সরকারের আমলে না হলেও পরবর্তী সরকার পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন গণশিক্ষা উপদেষ্টা। এই ভুইফুট 4টা সংগঠন তারা একটা অযৌক্তিক দাবি নিয়ে আন্দোলন গেছে, কারণ যেখানে প্রধান শিক্ষকদের 10ম গ্রেড এখনো কিন্তু আমরা প্রজ্ঞাপনটা করতে পারিনি, প্রক্রিয়া চলতেছে, অনেক লম্বা প্রক্রিয়া চলতেছে, আমরা করবো এটা শিগগিরই। সেইখানে তারা 10ম গ্রেড দাবি করতেছে। এটা কোন ধরনের যুক্তি হয় তা আপনারাই বুঝেন। এটা কি গভর্নমেন্ট একটা সিস্টেম, এটা সম্ভব হঠাৎ করেই একজনকে 10ম গ্রেড দিয়ে দেওয়া, যেখানে প্রধান শিক্ষকরা 10ম গ্রেড পাচ্ছেন মাত্র। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। তথাকথিত যুদ্ধবিরতির পর গাজার পরিস্থিতি স্থিতিশীল করতে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীর ম্যান্ডেট অনুমোদন করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। তবে তা প্রত্যাখ্যান করেছে হামাস। এদিকে গাজা শহরের একটি স্কুলের আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি ড্রোন হামলায় আহত হয়েছে অন্তত 13 ফিলিস্তিনি। অন্যদিকে ক্রমশ ঘনীভূত হওয়া শীতে গাজার বাসিন্দাদের জন্য জরুরি ভিত্তিতে 3 লাখের বেশি তাঁবু প্রয়োজন। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। গাজা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা পরিকল্পনাকে সমর্থন করে যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। The draft resolution has been adopted as resolution 2803 2025. যুক্তরাষ্ট্রের তরফে বলা হয়, একাধিক দেশ এই বাহিনীতে সদস্য পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে, তবে দেশগুলোর নাম খোলাসা করা হয়নি। নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে যুক্তরাজ্য, ফ্রান্স সহ 13 দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। কোনো দেশ বিরোধিতা না করলেও চীন ও রাশিয়া ভোটদানে বিরত থাকে। For joining us in charting a new course in the Middle East for Israelis and Palestinians and all the people of the region alike. তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলছে ভিন্ন কথা। গাজায় কোনো বিদেশি সামরিক বাহিনীর উপস্থিতি মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সংগঠনটি। হামাসের ভাষ্য, এটি ফিলিস্তিনিদের অধিকারের দাবি পূরণ করে না। এর মাধ্যমে ইসরায়েলি দখলদারিত্ব থেকে মুক্তি নয়, বরং এটি গাজায় ভিনদেশীদের দাদাগিরি করার নতুন এক রূপ। এরই মধ্যে গাজা শহরের একটি স্কুলের আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। হামলায় আশ্রয় কেন্দ্রে থাকা বাস্তুচ্যুতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে ক্রমশ বেড়ে চলা শীতের প্রকোপে গাজার সংকট আরও তীব্র হচ্ছে। ঘরহারা ফিলিস্তিনিদের জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজন অন্তত 3 লাখ তাঁবু। পর্যাপ্ত আশ্রয় না থাকায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে হাজারো পরিবার। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাহিনী নিয়ে রাজনৈতিক টানাপোড়েন গাজা ভূখণ্ডকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিবে। ইমতিয়াজ আহমেদ, RTV। খেলার খবর ক্রিকেট। প্রথম বাংলাদেশি হিসেবে কাল 100তম টেস্টে মাঠে নামছেন মুশফিকুর রহিম। অদম্য মানসিকতা, সফলতা ও দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতায় এই মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছেন তিনি। মিস্টার ডিপেন্ডেবলের 100তম টেস্ট রাঙিয়ে রাখতে চায় টিম বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য ফিল সিমন্সের শিষ্যদের। মিরপুরে ম্যাচটি শুরু হবে সকাল 9:30টায়। বিস্তারিত জানাচ্ছেন রাফি আমিন। লর্ডস থেকে মিরপুর দীর্ঘ 2 দশকের পথ পাড়ি দিয়ে মুশফিকুর রহিমের অপেক্ষা এখন 100তম টেস্টের। ক্রিকেট ইতিহাসে 84তম ক্রিকেটার হলেও বাংলাদেশি হিসেবে তিনি প্রথম। তাই তো ঢাকা টেস্টের আগে গণমাধ্যম কর্মীদের চোখটা কেবল মিস্টার ডিপেন্ডেবলেই আটকানো। আর সংবাদ সম্মেলনে মুশফিক বন্দনায় টাইগার কোচ। মুশফিক অবশ্যই একজন কিংবদন্তি। আমি মনে করি টেস্ট ক্রিকেটে তার মতো এতগুলো ডাবল সেঞ্চুরি খুব বেশি খেলোয়াড় করতে পারেনি। সে বহু বছর ধরে পারফর্ম করে আসছে, যা প্রায় 20 বছরের মতো। তার পারফরমেন্সই তাকে সেই পর্যায়ে নিয়ে গেছে।
টেস্টে 182 ইনিংসে 38.02 করে 6000-এর বেশি রান করেছেন মুশফিক। 3টি ডাবল সহ মোট 12টি সেঞ্চুরি তার। বয়সটা এখন 38, তবে সিমন্স বলছেন মুশফিকের ক্ষুধা এখনো 150 টেস্টের। তার মধ্যে এখনো সেই ইচ্ছা, সেই ক্ষুধা আছে, যা 150 টেস্ট খেলা খেলোয়াড়দের মধ্যেই দেখা যায়। সে ক্রমাগত ভালো করতে চায়, এটাই সবচেয়ে বড় ব্যাপার। এদিকে আয়ারল্যান্ডের মিশন সিরিজ রক্ষার। দলটির ব্যাটার হ্যারি টেক্টর জানালেন সেই প্রত্যাশার কথাই। এই টেস্টে উন্নতি করার চেষ্টা করতে হবে আমাদের। ম্যাচটা ভালোভাবে শুরু করতে হবে। আমরা সিরিজটা ড্র করতে মুখিয়ে আছি। মুশফিকুর রহিমের শততম টেস্টকে রাঙিয়ে তুলতে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। আর আইরিশদের হোয়াইট ওয়াশ করার পাশাপাশি মিস্টার ডিপেন্ডেবলের ব্যাটেও নজর থাকবে টাইগার ভক্তদের। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে রাফি আমিন, RTV, ঢাকা। দর্শক, সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।